নমস্কার বন্ধুরা, গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সপ্তাহে আমি পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস ঠিকানা নেই। আজ আমরা শুনব এই উপন্যাসের অন্তিম পর্ব। তাহলে আসুন সকলে মিলে আমরা এই উপন্যাসের অন্তিম পর্বটা শুনে নিই। রাতে খেতে বসে প্রতীক বলল, জানো তো তোমার দাদা আজ ফোন করেছিল। সাথে যেন খানিকটা অন্যমনস্ক, আলগাভাবে বলল, তাই বুঝি? কি বলল? জিজ্ঞেস করছিলেন রোববার সকালবেলা আমি আছি কিনা, তোমার সঙ্গে নাকি কথা হয়েছে। সাথে মুরগির ঝোলে রুটি ডোবালো। বলল, কেন আসবে? তোমার সহজে বানানো আলু পরোটা খাবে, ওটা নাকি তোমার হাতেই ভালো খোলে। আর কিছু বলেনি? না তো, আরও কিছু আছে নাকি? সাথী তির্যক চোখে তাকালো। তোমার কি মনে হয় শুধু আমার হাতের আলুর পরোটার লোভে সপ্তাহে তার একটা মাত্র ছুটির দিনের সকালে দমদম থেকে কসবা রাজডাঙ্গা ছুটে আসবে? প্রতীক হাসল মনে মনে। আন্দাজটা তাহলে তার ভুল নয়। স্বপনবাবুর বোধহয় আর তর সইছে না। মুখখানা ভাবলেশীন রেখে প্রতীক বলল, সামথিং রিগার্ডিং ইয়োর বাপের বাড়ি, আই প্রেজিউম। ঠিকই ধরেছ, আমার অংশটা নিজের নামে লিখে নিতে চায় দাদা। অর্থাৎ তোমার যে ন্যাচারাল রাইটটা আছে সেটা ছেড়ে দিতে হবে, তাই তো? সাথে যেন একটা শ্বাস ফেলল। দমদমের বাড়িটাকে আর আমার বাড়ি বলতে পারবো না। সাথী বেশ ভারাক্রান্ত হয়ে পড়েছে বলে মনে হয়। খুবই স্বাভাবিক। কোন বোনই বা দাদার এই রূপটা দেখতে চায়? তবে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করলে এরকম আবেগের কোনো অর্থ হয় কি? প্রতীক ঠোঁট টিপে বলল, বি প্র্যাকটিক্যাল সাথী। এখন কি সত্যিই তুমিও বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে পারো? তা হয়তো নয়, তবু। এই তবু টবুগুলো মন থেকে ঝেড়ে ফেলো। তোমার সেই প্রথম বিয়ের পর থেকেই তো ওটা তোমার বাপের বাড়িই হয়ে গেছে, তোমার বাড়ি নেই। থাকলে তোমার দাদা বৌদিরা কি তোমায় তখন অত হেনস্থা করতে পারতো? সো কনসেপচুয়ালি তুমি তখনই মেনে নিয়েছিলে ওটা তোমার বাপের বাড়ি, আর পৃথিগৃহ হিসাবে ওটা ছিল তোমার একটা শেল্টার। মুখে রাইটের কথা বললেও তোমার ভেতরে ভেতরে তখন অধিকার বোধটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু তুমি নয়, সমস্ত বিবাহিত মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। মনে মনে জোর পেতে না বলেই তো নিজেকে তখন অতটা অসহায় ভাবতে। হয়তো তাই, কিন্তু এই লেখাপড়া করে রাইটটা কেড়ে নেওয়া, উফ, সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছ। যেটা তোমার নেই সেটাকেই আঁকড়ে ধরতে চাইছ। প্রতীক এবার মৃদু হাসল। একটা কথা অবশ্য বলতে পারো, সইয়ের বিনিময়ে থোকা একটা টাকা তোমাকে দেওয়া উচিত ছিল। ছিলই তো। লোনের অজুহাতে বাড়িটা দাদা কায়দা করে নিজের নামে ট্রান্সফার করে নিচ্ছে। আমি তো ক্যাশ দাবি করতেই পারি। ছাড়ো না সাথী, দাদা যদি চেঁচে দিতেন তো ঠিক আছে, কিন্তু তুমি চাইবে কেন? তাছাড়া আমার তো মনে হয় যা তুমি উপার্জন করোনি সেটা তোমার প্রাপ্য নয়। আমি তো কিছুই চাইনি, জাস্ট তোমাকে বলছি। আর বলবেও না, জাস্ট ফরগেট। রবিবার সইটা সেরে দেবে, ব্যাস, তোমার দায় শেষ। আহার সমাপ্ত করে প্রতীক উঠে পড়ল। বেসিনে মুখ ধুয়ে এসে আবার দাঁড়িয়েছে টেবিলের সামনে। দাঁতের ফাঁকে এখনো মুরগির কুচি লেগে আছে। আঙুল দিয়ে বার করতে করতে বলল, ও হ্যাঁ, তোমাকে জানানো হয়নি। আজ আমি ব্যাংকে গিয়েছিলাম, ছোট একটা সুসংবাদ আছে। কি? আমরা ফ্লোটিং ইন্টারেস্ট রেটে হাউস বিল্ডিং লোন নিয়েছিলাম তো, তখনকার চেয়ে সুদের হার এখন অনেকটা কমেছে, 1.5%। ও, মানেটা বুঝতে পারছো? আমাদের 10 বছরের লোনটা বোধহয় 8 সাড়ে 8-এই খতম হয়ে যাবে।
তাই বুঝি? ইয়েস ম্যাডাম, একটা কাজ অবশ্য করা যায় বুঝলে। ব্যাংক ম্যানেজার বলছিল আমরা ইচ্ছে করলে মাসিক কিস্তিটা কিছু কমিয়ে দিতে পারি, এতে কিছু টাকা সাশ্রয় হয় আর কি। অবশ্য সুদের অ্যামাউন্টটা শেষমেশ একটু বেশিই পড়বে। ও, কি করব? কমাবো না যেমন আছে তেমন চলবে? কমাতে চাইলে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। স্বাতী উত্তর দিল না, থালা বাসন নিয়ে সিঙ্কে রাখতে যাচ্ছে। প্রতীকের হঠাৎ মনে হলো স্বাতী আজ বড্ড কম কথা বলছে। শুধু খাওয়ার টেবিলেই নয়, সেই অফিস থেকে ফেরার পর থেকেই কেমন আনমনা যেন। বাড়ি এসে মেয়ের সঙ্গে সেরকম বকর বকর করল না, মেয়েকে তেমন চটকালো না। টিভি না চালিয়েই সোফায় গিয়ে বসেছিল চুপটি করে। কিছু কি ভাবছে স্বাতী? দাদার আচরণে ক্ষুব্ধ? কিন্তু স্বপনবাবু তো কাল ফোন করেছিলেন বোনকে। কই, কাল তো স্বাতীকে তেমন বিমনা দেখায়নি। একটু বোধহয় গুম মেরেছিল, তারপরই তো স্বাভাবিক হয়ে গেল। অফিসে কিছু ঘটেছে নাকি? তাহলে তো স্বাতী এসে প্রতীককে বলতো নিশ্চয়ই। ঘর থেকে ল্যাপটপখানা এনে প্রতীক সোফায় বসল। যন্ত্রটা অন করতে গিয়ে নজর পড়ল স্বাতীকে। ঘরে যাচ্ছে। থামল দরজায়, একটুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরল। এদিকেই আসছে। স্বাতী বসতেই প্রতীক নরম গলায় বলল, তুমি মনে হচ্ছে একটু ডিস্টার্ব। বলেই স্বাতী যেন একটু নড়ে উঠল। কই না তো। তাহলে হয়তো আমার মনের ভুল। স্বাতী নীরব। টিভির রিমোটখানা নিয়ে একটু নাড়াচাড়া করল, তারপর রেখে দিয়েছে পাশে। হঠাৎ বলল, জন্মদিনে তাতানকে মিট করার একটা বন্দোবস্ত হয়েছে। ইজ ইট? এ তো রীতিমতো সুখবর। প্রতীকের গলায় অজান্তেই একটু ব্যঙ্গ এসে গেল। গৌতম সরকারের সুবুদ্ধি হয়েছে তাহলে। ওই আর কি। তোমায় ফোন করে জানালো বুঝি? না মানে আমি করলাম। অফিস থেকে বেরোনোর মুখে মুখে হঠাৎ মনে হলো। স্ট্রেঞ্জ, সেদিন অত কথা হলো, তুমি আমি উকিলের কাছে ছুটলাম, তারপরও তুমি ফোন করলে। ভাবলাম ওকে কড়া করে শুনিয়ে দিই। বলেছি তোমার অ্যাটিটিউড ঠিক নয়, তুমি এভাবে আমাকে হ্যারাস করতে পারো না। ওইসব শুনেই বোধ হয়। ও, তা কোথায় দিয়ে যাচ্ছে ছেলেকে? সেই দমদম স্টেশনেই? না, খড়দায়। আমি ওদের বাড়ি যাচ্ছি। ঝং করে প্রতীকের কানে বাজলো জবাবটা। অজান্তেই গোমরা হয়ে গেছে মুখখানা। বলল, আবারও ও বাড়িতে যাবে তুমি? ওরা তোমাকে অত অপমান করার পরও? উপায় কি বলো? ছেলেটার জন্য বড্ড মন কেমন করছে যে। কতদিন দেখিনি বলো তো তাতানকে? প্রায় 3 মাস। তবুও ছেলেকে কোথাও একটা নিয়ে আসতে বলাই তোমার উচিত ছিল। আবার স্বাতী চুপ। এক সময় নীরবতাও যেন অসহ্য চাপ তৈরি করে। অনেকটা বাতাস ফুসফুসে টেনে প্রতীক বলল, খড়দায় যাওয়ার প্রস্তাবটা বুঝি তুমিই দিলে? না, বিলিভ মি। স্বাতী জোরে জোরে মাথা ঝাঁকালো। আমি তো আগা করেই বলেছি কোথাও একটা নিয়ে এসো, ও কিছুতেই রাজি হলো না। আর তুমিও নতমস্তকে তার আদেশটা মেনে নিলে। বললাম তো, খুব মন কেমন করছে। স্বাতীর হাত ছুঁল প্রতীককে। এই, তুমি কি রাগ করছো? এতে আমার রাগ করার কি আছে? চেষ্টা করেও ভেতরের ক্ষোভটা পুরোপুরি গোপন করতে পারল না প্রতীক। একটা তেতো সুর এসেই গেল গলায়। তোমার যদি মান সম্মান বোধ না থাকে তো কি করা যাবে? উঁচু নিচু যাই থাক, জল তো ঢালের দিকেই গড়ায়, নয় কি? কথাটা কেন প্রতীক বলল স্বাতী বুঝতে পারল কি? মনে হয় না। ল্যাপটপ বন্ধ করে ঘরে চলে এলো প্রতীক। ছোট্ট ফালি ব্যালকনিটায় গিয়ে দাঁড়ালো একটু। দেখছে না কিছুই, শুধু তাকিয়ে থাকা।
আবার ফিরল ঘরে, শুয়ে পড়েছে মেয়ের পাশটিতে। চোখ বুজেও স্বস্তি নেই, ঘুম আসছে না। কেন যে এই অস্থিরতা? পৌরুষে কোথাও আঘাত লেগেছে কি প্রতীকের? সে আর তিতলি মিলে সাথীকে একটা নিটোল সংসার উপহার দিয়েও ফেলে আসা জীবনটাকে সাথীর মন থেকে মুছে দিতে পারেনি। এটাই কি তাকে দগ্ধ করছে? ভাবছে প্রতীক, ভেবেই চলেছে বিনিদ্র চোখে। ঘুম ভাঙতেই সাথে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আজ তো শুক্রবার, দিনটা তাহলে এসেই গেল। উঠেও কিছুক্ষণ বিছানায় বসে রইল সাথী। দৃষ্টি গেছে ওয়ার্ড্রোবের মাথায়, শপিং ব্যাগটায়। গতকাল ডে অফ ছিল, বিকেলে ঘুরে ঘুরে কেনাকাটা করেছে তাতানের জন্য। 2 সেট জামা প্যান্ট, ব্র্যান্ডেড টি শার্ট, 1 বাক্স সুইস চকলেট। প্যান্ট শার্টগুলো তো আন্দাজে কিনল, তাতানের গায়ে হবে তো ঠিকঠাক। ঝাড়ের বয়স, এখন টাইট হলে বেশি দিন পরতে পারবে না। শেষ যখন দেখেছিল তার চেয়ে হয়তো কিছুটা বেড়ে গেছে এখন। 3 মাস দেখেনি ছেলেকে। কি দীর্ঘ সময়, মনে হয় যেন কয়েক যুগ কিংবা তারও বেশি। যাক, আজ তো অবসান হবে প্রতীক্ষার। সাথী খাট থেকে নামল, বাথরুম ঘুরে পায়ে পায়ে গিয়েছে রান্নাঘরে। চায়ের জল চড়িয়ে দিল। ডিপ ফ্রিজ খুলে বার করলো 2টো দুধের প্যাকেট। সিঙ্কের কলে প্যাকেট 2খানা ধরে রইল একটুক্ষণ। তারপর সযত্নে কেটে কুটে বসালো জাল দিতে। কেটলিতে সবে চা ভিজিয়েছে, হঠাৎ প্রতীকের গলা, সাথী এদিকে একবার এসো তো। যাই না, এক্ষুনি এসো। কি হলো? গ্যাস সিমে করে প্রায় দৌড়ে গেল সাথী। চেঁচাচ্ছ কেন? তিতলির গায়ে হাত দিয়ে দেখো তো, কেমন ছ্যাঁক ছ্যাঁক করছে না? এখনো ঘুম থেকে ওঠেনি তিতলি। টাটকা ফুল হাত পা মেলে ছড়িয়ে আছে বিছানায়। পূবমুখ জানলা দিয়ে এক টুকরো রোদ এসে দিব্যজ্যোতির মতো ছুঁয়ে আছে নরম পাপড়িগুলোকে। সাথী হাত রাখলো ফুলের কপালে, ভয়ে ভয়ে। মাথা নেড়ে বলল, কই না তো, নর্মাল। প্রতীক বলল, ভালো করে দেখো। সাথী মেয়ের গালে গাল ছোয়ালো, গলা ছুলো, বুক ছুলো, হেসে বলল, যা, একেবারে ঠান্ডা গা হাত পা। অসম্ভব, থার্মোমিটার নিয়ে এসো। কি ছেলে মানুষই করছো? কিচ্ছু হয়নি। কিছু হয়নি নাকি কিছু হলেও আজ গায়ে মাখতে চাও না? মানেটা কি বলে বোঝাতে হবে? বিছানা থেকে নেমে শরীরটা একটু ঝাঁকালো প্রতীক। নীরস গলায় বলল, এখনো আমাদের থেকে তোমার ওদিকে টানটাই বেশি। আমাদের? তুমি কি মিন করছো? খুবই সহজ। আমাদের মানে আমরা, আমি আর আমার মেয়ে। আমি নেই তোমাদের মধ্যে? আছো কি? চোখের বাষ্পে মুহূর্তে ঝাপসা হয়ে গেল তিতলির মুখ। প্রতীকও। তবে কি প্রতীক কোনো দিনই মনে মনে সাথীর আগের জীবনটা মেনে নিতে পারেনি? তাতানের অস্তিত্বকেও না, শুধু ভান করেছে এতদিন, প্রায় 4 বছর ধরে। ভান নাকি অভিনয়, ভদ্রতার, সৌজন্যের, মহানুভবতার? এই প্রতীকই না নিজেকে প্রখর যুক্তিবাদী বলে দাবি করে। কি তার নমুনা? বউকে নিতান্তই দায়ে পড়ে তার আগের বরের বাড়ি যেতে হচ্ছে বলে মটমট করছে রাগে। ছি, সকালবেলায় একটা সিন ক্রিয়েট করে ছাড়ল। সেই মঙ্গলবার রাত্রির থেকেই একটু একটু করে যেন খসে যাচ্ছে প্রতীকের মুখোশটা। ভেতরে ভেতরে প্রতীকও একটা হিংসুটে পুরুষ, সেটাও জানা হয়ে গেল সাথীর। অধিকার বোধে কেউই কম যায় না, সে গৌতমী হোক কি প্রতীক। মানুষ ভেদে ডিগ্রির তারতম্য হয়, এই যা। তেমন তারতম্যই বা কোথায়? বুধ বৃহস্পতি
দুদিনই প্রতীক কেমন নিরাসক্ত হয়ে আছে যেন। অবশ্য শুধু সাথীর সঙ্গে কথা বলার সময়ে। মেয়ের সঙ্গে কিন্তু আহ্লাদীপনা চলছে সমান তালে। এটা কি সাথীকে আঘাত করা নয়? কাল কেনাকাটা সেরে জিনিসগুলো যখন এনে রাখলো, আগ্রহ ভরে দেখাতে চাইল প্রতীককে। কি অসীম ঔদাসীন্য প্রকাশ করলো প্রতীক। মুখে ভালো বলল বটে, কিন্তু সেই বলায় কোনো প্রাণ নেই। তিতলির জন্যও তো সাথী চকলেট এনেছিল, মেয়েকে দিল খেতে। সোজা নিয়ে ঢুকিয়ে রাখলো ফ্রিজে। প্রতীকের এইখানে আচরণে কি আহত হবে না সাথী? তাতানকে দেখতে যাওয়ার আনন্দটাই যেন প্রতীক মাটি করে দিতে চাইছে। এসব দুঃখগুলো নাড়াচাড়া করতে করতেই সংসারের কাজ সারছিল সাথী। নিজেদের জল খাবার বানালো, মেয়েকে তুলল ঘুম থেকে, খাওয়ালো। সবিতা এসে গেছে 9টা নাগাদ। তাকে সঙ্গে নিয়ে হাতে হাতে সারল রান্নাবান্না। স্নান সেরে ভাত খেয়ে শাড়ি পরছে। তখনও প্রতীক গড়াগড়ি খাচ্ছে বিছানায়, পাশে তিতলি। শাড়ির কুচি ঠিক করতে করতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে নিচ্ছিল সাথী, সেই সঙ্গে প্রতীককেও। সাবধান স্বরে জিজ্ঞাসা করল, কি গো, তুমি আজ বেরোবে না? মেয়ের সঙ্গে খুনসুটি করতে করতে প্রতীক এদিকেই তাকিয়ে, বুঝি সাথীকেই দেখছে, নাকি সাথীর সাজগোজ। প্রতীক মাথা নেড়ে বলল, না, আজ বাড়িতেই আছি। শুক্রবার তোমার কিসব কাজ রয়েছে বলছিলে না? ড্রপ করে দিয়েছি। কেন? আমি তো আজ অফিসে যাচ্ছি না, বিকেলের মধ্যেই ফিরে আসব। উত্তর দিল না প্রতীক, যেন প্রয়োজনই মনে করল না। তাতানির উপহারগুলো আর একবার গুছিয়ে নিচ্ছিল সাথী। ভ্যানিটি ব্যাগ খুলে আর একবার দেখে নিল ডিজিটাল ঘড়িটা। সকাল থেকে বুকে জমে থাকা কষ্টগুলো গলায় উঠে আসতে চাইছে যেন। কোনো রকমে সামলে নিয়ে প্রতীকের সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি জবাবটা দেবে? সঙ্গে সঙ্গে আত্মরক্ষার ভঙ্গিতে পিঠ টান টান করেছে প্রতীক। মুখে আলতো হাসি টেনে বলল, কি? তুমি কি একটুও চাও না আমি খর্দায় যাই? যা, কি যে বলো, নিশ্চয়ই যাবে। আমি কি কোনোদিনও কোনো কাজে তোমাকে বাধা দিয়েছি? দিই? রীতিমতো জোর করে কৃত্রিম হাসিটা চওড়া করল প্রতীক। তোমাকে কখন কি বলেছি এখনো তাই নিয়ে ভেবে চলেছ? তুমি কি কোনো কথাই সহজে ভুলতে পারো না? তুমি পারো? কেউ কি পারে? বলতে গিয়েও শব্দগুলো গিলে নিল সাথী। প্রতীকের মতো করেই হাসি মাখাতে চেষ্টা করলো ঠোঁটে। আমি মন থেকে বলছি, তোমরা যদি না চাও আমি আজ সত্যিই যাব না। তোমরা মানে? প্রতীক এবার সত্যি সত্যি হাসছে। সাথী কিন্তু হাসতে পারল না। বিছানার কাছরিতে গিয়ে টানল তিতলিকে। নাকে নাক ঘষল মেয়ের, চুমু খেলো কপালে। ফের শান্ত চোখে তাকালো প্রতীকের দিকে। তোমরা মানে তোমরা, তুমি, তোমার মেয়ে। মনে মনে বলল, আমি তো বাদ নয় কি? বাড়িটার কাছাকাছি এসে থমকে গেল সাথী। পা দুটো কাঁপছে হঠাৎ। বুকের মধ্যে বিশ্রী একটা ডুবডুব শব্দ। কণ্ঠনালী শুকিয়ে কাঠ। আশ্চর্য! এত উৎসাহ, এত ছটফটানি, এত মন উচাটন, সব যেন নিমিষে উধাও। ফিরে যাবে? এত দূর এসে এখন আর ফেরা কি যায়? ওরা যদি ঢুকতে না দেয়, তাড়িয়ে দেয় ফের সেই ভয়ঙ্কর রাতটার মতো। রাত তখন প্রায় 11:30। খড়দা স্টেশনে নামলো সেই তরুণী। চোখে মুখে সন্ত্রস্ত ভাব। আজও বড্ড দেরি হয়ে গেল। কি করবে? এমন একটা অনুষ্ঠানের কভারেজের দায়িত্ব ঘাড়ে চাপলো, কিছুতেই ছুটি মিলল না তাড়াতাড়ি। কাহাতক ছেলে দোহাই দিয়ে কেটে পড়া যায়?
সেই ছেলেও তো এমন কিছু দুধের শিশু নয়, আর 3 মাস পরে যার 5 বছর পুরো হয়ে যাবে। আজ কপালটাও খারাপ। সন্ধে থেকে বিধাননগরের রেল অবরোধ। 9:30টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলো, কিন্তু তখন এমন বাদুড়ঝোলা ভিড়, তাতে ওঠে কার সাধ্য। পা চালিয়ে প্ল্যাটফর্মের বাইরে এলো মেয়েটা। শ্বশুরবাড়ি কাছেই, সাধারণত হেঁটেই যাতায়াত করে। আজ সময় বাঁচাতে রিক্সা নিল। মিশনপল্লী দোতলা বাড়িটার সামনে পৌঁছে হৃদস্পন্দন বেড়ে গেছে আরও। কোলাপসিবল গেটে তালা। অন্যদিন তো থাকে না। দেওর তো মধ্যরাত পেরিয়ে আড্ডা মেরে ফেরে, সেই তো লাগায়। ধন্ধ মাখা মুখে মেয়েটি কলিং বেল বাজালো। সারা শব্দ নেই। দ্বিতীয়বার বাজালো, তৃতীয়বার। ঝাঁকাচ্ছে গেট। বারান্দার ওপারে দরজাটা খুলল এবার। এগিয়ে আসছে মেয়েটার শাশুড়ি। খড়গলায় বলল, তোমার আস্পর্ধা তো কম নয়। পই পই করে সেদিন বলে দেওয়া হলো ঘড়ির কাঁটা যেন 10টা না পেরোয়। মেয়েটা ঠোক গিলে বলল, আমাদের ডিউটিটা তো জানিনি, সব দিন ঘড়ি মিলিয়ে ফেরা সম্ভব হয় না। সেজন্যেই তো চাকরিটা ছাড়তে বলা হয়েছে, আমাদের তুমি কেয়ার করছো না। শাশুড়ির পেছনে এবার তার ছোট ছেলেটি আবির্ভূত হয়েছে। গলা চড়িয়ে বলল, ব্যাপারখানা কি? রাত দুপুরে অবধি পথে ঘাটে না মারিয়ে বেড়ালে হচ্ছে না? ছি, মুখ তো নয়, নর্দমা। বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখনি? ভাষা তো বস্তির লোকেরও বেহদ্দ। হ্যাঁ, ভাষা দেখাচ্ছে। তোমার মতো ভাষাবতী মেয়ে ছেলেদের এখানে থাকার কি দরকার? তারপর কি যেন আরও বলেছিল, গৌতম, প্রীতম, উষারানী। শুধু এখনো কানে বাজছে গৌতমের গলা। মা, দরজা বন্ধ করে চলে এসো, দেখি ওই বেয়ারা মেয়ে ছেলের দৌড় কত দূর। আশপাশের বাড়ির জানলা কি খুলে গিয়েছিল তখন? নিশ্চয়ই গিয়েছিল। তবে মেয়েটার তো তখন ওসব দেখার মতো মনের অবস্থা নয়। সে তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, দু কান ঝাঁঝা করছে, মনে মনে বলছে, হে ধরণী, দ্বিধা হও। তারপর কি মেয়েটা খুব জোরে জোরে পা চালালো, নাকি টলতে টলতে হাঁটছিল কোনো ক্রমে? না, মগজের ভিডিও ক্লিপে ওই জায়গাটা ভারী অস্পষ্ট। নড়ে গিয়েছে ক্যামেরা। পাড়া থেকে বেরিয়ে থানায় যাওয়ার কথা কি ভেবেছিল একবার? সময়টার দিকে তাকিয়ে বুঝি ভরসা হয়নি। মধ্যনিশীতে পুলিশ সহৃদয় হয়ে তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। এত দুরাশাই বা সে করবে কিভাবে? অগত্যা ফের সেই খড়দা স্টেশন। বসে আছে সিমেন্টের বেঞ্চিতে বেওয়ারিশ নেড়ি কুকুর আর ঘুমন্ত ভিখিরিদের সঙ্গী হয়ে। গোটা কয়েক সন্দেহজনক লোকও ঘুরছে প্ল্যাটফর্মে। তাদের ঘোলাটে চোখ সুবেশা মেয়েটিকে চাইছে যেন। মেয়েটার তখন পথে ঘাটে বিপদের দুর্ভাবনাও উধাও। এক অচেনা বিমূঢ়তায় সে আচ্ছন্ন যেন। অবশেষে ঢুকলো ডাউন ট্রেন। লাস্ট কৃষ্ণনগর লোকাল। দম দেওয়া পুতুলের মতো উঠেছে ফাঁকা লেডিস কামরায়। দমদমে নেমে রিক্সা ধরে সোজা বাপের বাড়ি। দাদা খুলেছে দরজা। চোখ রগড়াতে রগড়াতে বলল, এ কি তুই এত রাতে? মেয়েটার ষড়যন্ত্র বিকল যেন। হঠাৎই ডুকরে কেঁদে উঠল দমকা কান্নায়। মধ্যরাতে সাথীকে নিরাশ্রয় করে দেওয়া সেই লোকগুলোর দাঁত নখের ধার কি এখনো কমেছে? আজও কি যন্ত্রণা দেবে? মনটাকে সাথী শক্ত করল। ব্যাগ থেকে রুমাল বার করে চেপে চেপে মুছল মুখখানা। শপিং ব্যাগটাকে এই হাত থেকে ও হাতে নিল। প্রথম আষাঢ়ের তপ্ত দুপুর তেজি পুরুষের মতো দাপিয়ে বেড়াচ্ছে চারিদিক। রাস্তার বাঁদিকেই যা একফালি দুর্বল ছায়া, সেই ছায়াটুকু ধরেই এগোলো পায়ে পায়ে। পথঘাট প্রায় নির্জন। আশেপাশের বাড়িঘর দুপুরের স্তব্ধতায় নিঝুম। আহ, স্বস্তি।
এই সময় এসে একদিক দিয়ে ভালোই হয়েছে, তখন অন্তত প্রতিবেশীদের মুখোমুখি পড়ে যাওয়ার সম্ভাবনা কম। হঠাৎই নিশ্চিন্ততাটুকুতে হোঁচট। পিকলুদের জানলায় পিকলুর মানা। তাড়াতাড়ি মাথার আঁচল টেনে মুখ আড়াল করলো স্বাতী। ত্রস্ত পায়ে পার হলো হলুদ দোতলা বাড়িটা। পেরিয়েই চকিতে বিরক্ত নিজের ওপরই। ভদ্রমহিলার সঙ্গে স্বাতীর দেখা হলেই বা কি হতো? না হয় 2-4টে কৌতূহলী প্রশ্নই ছুটত মহিলা। স্বাতীর তাতে কি বা এসে যায়? কেন নিজেকে লোকাবে চোরের মতো? সংকোচই বা কিসের? স্বাতী কি কখনো অন্যায় করেছে? শ্বশুরবাড়ির সঙ্গে বনেনি, ঝগড়াঝাটি হয়েছে, স্বামী স্ত্রী কেউই কারোকে সহ্য করতে পারেনি, বেড়ালের মতো আঁচড়েছে কামড়েছে, শেষে তাকে ঘাড় ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাস, ছিঁড়ে গেছে বন্ধন। তারপর অন্য একজনকে ভালো লেগেছে, নিজের মতো করে গড়ে তুলেছে নতুন সম্পর্ক। এর কোনটা দোষের? তাছাড়া গৌতমের তো কোনো দিনও নিরাপত্তা বোধে হাত পড়েনি। বিপর্যস্ত হয়েছিল শুধু স্বাতী। তখন এই পিকলুর মা ফায়ারেই ছিল কোথায়? তাহলে স্বাতী কেন তাদের পাত্তা দেবে আজ? ভাবতে ভাবতে খানিকটা যেন জোর ফিরেছে মনে। তবু যে কেন এখনো পা কাঁপে স্বাতীর। ঝাঁঝালো বাড়িটার দুয়ারে পৌঁছে হারিয়ে যায় মনের সব শক্তি। একসময়ে অতি পরিচিত লোহার গেটটাকে কি ভীষণ অচেনা লাগছে। বন্ধ দরজা যেন দরজা নয়। গৌতমের বাবা মা ভাই সবাই যেন দাঁড়িয়ে আছে কালো গেট হয়ে। তার ওপারে তাতান ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে, একভাবে বুড়ো আঙ্গুলের নখ কেটে চলেছে দাঁতে। তাতানের মুখ ভেসে উঠতেই সব দ্বিধাদ্বন্দ্ব চুরমার। বেশ জোরেই কলিং বেল টিপে ফেলল স্বাতী। গৌতমই বেরিয়ে এলো। তালা খুলছে। কোলাপসেবল গেট ঠেলে সরিয়ে বলল, এসো। স্বাতী হাসি ফোটানোর চেষ্টা করল। রাজডাঙ্গা ফ্ল্যাটে প্রতীকের সামনে যে হাসি এনেছিল ঠোঁটে, অনেকটা যেন সেই হাসি। বলল, একটু বোধহয় তাড়াতাড়ি চলে এলাম। গৌতম যেন শুনেও শুনল না। বসার ঘরে নিয়ে গিয়ে স্বাতীকে সোফাটা দেখালো। বসো, তাতানকে পাঠাচ্ছি বলেই চলে যাচ্ছে অন্দরে। পেছন থেকে বেশ শীর্ণ দেখাচ্ছে গৌতমের চেহারাটা। বছরেই শরীর যেন ভেঙে গেছে অনেকখানি। স্বাতীর বুকটা সামান্য চিনচিন করে উঠল। গৌতম একটু যদি বুঝতো স্বাতীকে। নিজের মোটা দাগের চিন্তা ভাবনা বাইরের চোখে তুলে দেখতেই পারল না কোনো দিনও। ফোনে কথা বলতে গিয়ে মাথা মাঝে মাঝে গরম হয়ে যায় বটে, কিন্তু পুরনো রাগটা তো আর সেভাবে নেই। এতদিন পর বুঝি আর থাকেও না। রাগটাই আস্তে আস্তে কখন যে করুণা হয়ে যায়, নাকি মায়া। স্বাতী সামনের ছোট সোফাটাতে বসেছে আলতো করে। ঘরখানা এখনো প্রায় একই রকম আছে। শুধু দরজার মাথায় পুরনো আমলের দেয়াল ঘড়ির বদলে হাল ফ্যাশনে ডিজিটাল ওয়াল ক্লক। শোকেসের মাথায় সেই মিনে করা ফুলদানিটা। কাচের আলমারিতে সেই সব রূপলি সোনালি কাপ মেডেল, গৌতমেরই, ফুটবল খেলে পাওয়া। দেওয়ালে সেই রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ। কেবল সোফা কভার আর দেওয়ালের রং অনেক বিবর্ণ এখন। স্বাতীর পছন্দে কেনা হয়েছিল বলেই বোধ হয়। কেন যে বদলায়নি? মাঝে একটা বিয়ে গেল, এতগুলো বছর। চতুর্দিকে তাকাতে তাকাতে বিভ্রম জাগছিল স্বাতীর। সে কি সত্যিই চলে গেছে এ বাড়ি থেকে? এই ঘর, এই দেওয়াল, ওই ভেতর দরজা, বাইরের দরজা, সব যেন কেমন ভুল হয়ে যাচ্ছে। প্যাসেজে কারোর পায়ের শব্দ। ক্ষণিকের বিভ্রম ছেড়ে স্বাতী চকিতে টান টান। কে আসছে? শ্বশুর, শাশুড়ি, প্রীতম, না তার বউ? স্বাতীর ব্যগ্র চোখ পর্দায় স্থির। কিন্তু না,
এ ঘরে এলো না কেউ। ভারী পায়ের আওয়াজ পাশের খাওয়ার ঘরে ঢুকলো বোধহয়। এখনো কি সেই বড় ডাইনিং টেবিলটাই আছে ও ঘরে? গোলাপি সাদা সানমাইকা লাগানো, টেবিল ঘিরে 8খানা চেয়ার। কৌতূহলটা গিলে নিয়ে সাথী হেলান দিল সোফায়। কি আশ্চর্য, এখনো সমর, উষা, প্রীতমকে শ্বশুর শাশুড়ি দেওর বলে কেন ভাবছে? আইন তো সুতোগুলো ছিঁড়ে দিয়েছে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি চিরকাল একই জায়গায় থেমে থাকে? প্রতীকের বউ সাথী কেন গৌতমের মাকে শাশুড়ি ভেবেই অস্বস্তি বা বোধ করছে আজ? ভাবনার মাঝেই পর্দা সরিয়ে এক তরুণীর মুখ। আপনি কি জল শরবত কিছু খাবেন? প্রীতমের বউ জল দেওয়ার অছিলায় সাথীকে দেখতে এসেছে। দুদিকে মাথা নেড়ে সাথী বলল, না। তাতান কোথায়? খেয়ে উঠে ঘুমোচ্ছিল, তোলা হয়েছে, আসছে। মিলিয়ে গেল মুখখানা। প্রায় সঙ্গে সঙ্গে পর্দার পাশে তাতান। সরকার বাড়ির ছেলে তাতান, গৌতমের ছেলে তাতান, সাথীর ছেলে তাতান। দাঁড়িয়ে আছে তাতান স্থিরভাবে। সাথী 2 হাত বাড়িয়ে ডাকল, কি রে, আয়। তাতান নড়ল না। সাথী উঠে দাঁড়ালো, চাপা উত্তেজনায় হাঁপাচ্ছে। কি হলো রে, কাছে আয়, আসবি না? এবার পায়ে পায়ে এগোচ্ছে ছেলে, মুখে ম্লান হাসির আভাস। ঠিক হাসিও নয়, যেন কান্নার মতো। তাতান কাছে আসার আগেই সাথী ঝাঁপিয়ে পড়ল, হাঁটু গেড়ে বসে আদর করছে ছেলেকে। এটা 3 মাস পর দেখা হবার হামি, এটা জন্মদিনের হামি, আর এটা। তাতানের যেন কোনো হেলদোল নেই, সে আশ্চর্য রকমের নিরাবেগ। সাথীর খটকা লাগলো। এমন কাট তো থাকে না তাতান। ফোনে কচিত কখনো সাথী যখন কথা বলার সুযোগ পায়, তখনও তো তাতানকে বেশ উল্লসিত লাগে। বাড়িতে কেউ কিছু শিখিয়ে রেখেছে নাকি? কি রে, কথা বলছিস না যে বড়? কিছুই বলবি না? কেন রে সোনা? সাথীর গলা ধরে এলো, চোখ দুটো জ্বালা করছে সহসা। আবেগ কখনো কখনো এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, চোখের জল আটকাতে সাথী ঠোঁট জোরে চাপছে সজোরে। একটু একটু করে ডুবে যাচ্ছে গলা। ঠিক তখনই তাতানের স্বর ফুটল। সদ্য 10-এ পড়া ছেলে পরিপূর্ণ যুবকের গলায় প্রশ্ন করল, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ কেন? সাথী আকাশ থেকে পড়ল, আমি তোকে মিথ্যে? মিথ্যেই তো। আমার জন্য তোমার নাকি কষ্ট হয়, তুমি নাকি কাঁদো। হ্যাঁ রে, খুব কাঁদি, বিশ্বাস কর। লাই, তুমি আমার কথা ভাবোই না। তাতানের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ। তুমি তো আবার বিয়ে করেছ, তোমার তো একটা মেয়ে আছে। সাথে যেন ইলেকট্রিক শক খেলো। বিড়বিড় করল, কে বলল তোকে এসব কথা? আমি জানি, আমি সব জানি। তাতান 2 কোমরে হাত রাখল, ঘাড় বেঁকিয়ে বলল, ঠামা তো বাবাকে বলছিল, কেন তুই ওকে ডাকলি এ বাড়িতে? তুই না ওকে একদিন তাড়িয়ে দিয়েছিলি, বলেছিলি কোনো দিন যেন এই বাড়িতে আর পা না রাখে। ছেলের মুখের কথাগুলো শুনতে শুনতে শিহরিত হচ্ছিল সাথী। শুধু কি ওই, আরো কত কি যে বলেছিল গৌতম, কিন্তু সেসব কথা তো কোনো দিনও বলা যাবে না তাতানকে। হায় কপাল, ছেলের মুখ থেকে এই কথাগুলো তার প্রাপ্য ছিল। অদ্ভুত এক তোলপাড় চলছিল সাথীর মস্তিষ্কে। তাতানকে ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো সাথী। ব্যথিত কণ্ঠে বলল, তুই ঠিকই শুনেছিস রে তাতান, আমার এ বাড়িতে আসা মানা। তাহলে এসছো কেন? না,
এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না। দিলেও কি বুঝতে পারবে ওইটুকু ছেলে? ভালোবাসা শব্দটা যে বড্ড জটিল। নিজেও কি স্বাতী পুরোপুরি তার অর্থটা জানে? তবু জবাব তো একটা দিতেই হবে। চোখ চেপে বন্ধ করে স্বাতী মাথা নাড়ল। জানি না রে তাতান, তুমি যাও, চলে যাও, আর কখনো আসবে না। ভেজা ভেজা গলায় কথাগুলো ছুঁড়ে দিয়েই তীর বেগে অন্দরে চলে গেল তাতান। প্যাসেজ দিয়ে ছুটে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এবার বোধহয় দৌড়ে উঠে গেল দোতলায়। স্বাতী শূন্য চোখে তাকিয়ে। সোফার একপাশে শপিং ব্যাগে পড়ে আছে উপহার। আনমনে ব্যাগটা তুলে শুইয়ে রাখলো সোফায়। বের করলো ডিজিটাল রিস্ট ওয়াচের বাক্সটা, রেখে দিল ব্যাগের পাশে। কোলাপসেবল গেট তো খোলাই, এবার সাথে বিদায় নিলেই হয়। কেউ কি আসবে বন্ধ করতে? অপেক্ষা করবে কি সাথী এর পরেও? প্রয়োজন হলো না প্রতীক্ষার। গৌতম এসেছে ঘরে। ভুরু কুঁচকে বলল, তাতানুভাবে চলে গেল কেন? সাথী মুখ ফিরিয়ে নিল, পাছে চোখের জল গৌতমের কাছে ধরা পড়ে যায়। গৌতম গজগজ করে উঠল, ভীষণ বেয়াদব হয়েছে ছেলেটা, আজকাল কারো কথা শুনছে না। সাথী নীরব। আলোড়ন থেমে গেছে, এখন সমুদ্র নিথর। বুঝিবা পরবর্তী সুনামির প্রতীক্ষায়। কদিন ধরে যে কি হয়েছে, বড্ড অবদ্ধতা করছে, যাকে যা খুশি বলে দিচ্ছে। গৌতমের গলা যেন একটু কোমল। তোমাকে কি কিছু বলল? সাথী দুদিকে মাথা নাড়ল পেন্ডুলামের মতো। গৌতম কি যেন ভাবছে। সাথীর দিকে সামান্য এগিয়েও থমকে গেল। একটা খাম বাড়িয়ে দিয়ে বলল, এটা নিয়ে যাও। সাথী ঘুরে তাকালো। গৌতম টের পাওয়ার আগেই জলীয় বাষ্পটুকু উবিয়ে দিয়েছে চোখ থেকে। শুকনো গলায় বলল, কি ওটা? ওই যে বললাম সেদিন, ইন্স্যুরেন্সের চিঠি, বোধহয় প্রিমিয়ামের নোটিশ। বাদামি রঙের লম্বাটে খামটা নিল সাথী। নেওয়ার সময়ে অনেকদিন পর চোখ পড়ল গৌতমের চোখে, কয়েক সেকেন্ড মাত্র। গৌতম চোখ সরিয়ে নিয়েছে, কেজো স্বরে বলল, আমার কথাটা মাথায় রেখো। কি? অনেকদিন তো হয়ে গেল, এবার অ্যাড্রেসগুলো বদলে ফেলো। নতুন ঠিকানা তো তোমার আছেই। একটা মাত্র ধ্বনি, তাই বার করতে এত যে বুকের বাতাস দরকার হয় কে জানতো। সাথী দরজার দিকে এগোলো। যাই তবে। তোমার কিছু বোধ হয় ফেলে যাচ্ছ। গৌতম শপিং ব্যাগটা দেখালো। নেবে না ওগুলো? না। গলার কাছে উঠে আসা শক্ত ডেলাটা সাথী অতি কষ্টে গিলল। ওগুলো সব তাতানের জন্মদিনের উপহার। তো এখানে পড়ে কেন? তোমার গুণধর ছেলে বুঝি নেয়নি? এক ঝলক গরম বাতাস বয়ে গেল সাথীর বুক বেয়ে। খটখটে শুকনো হয়ে গেল ভেতরটা। সাথী কেটে কেটে বলল, আমার ছেলে নয়, তোমার ছেলে, তোমাদের ছেলে। শেষ দুপুর রোদ্দুর মরে গেছে হঠাৎ। মেঘ জমেছে আকাশে। একদম হাওয়া নেই, বিশ্রী একটা ঘুমট। প্যাচ প্যাচে গরমে মানুষের পাগল পাগল দশা। খর্দা থেকে সোজা রাজডাঙ্গায় ফিরল না সাথী। প্রতীক আজ বাড়িতে মজুদ। এখনই তার মুখোমুখি হতে ইচ্ছে করছে না। সব শুনলে হয়তো প্রতীক সমবেদনা জানাবে, কিন্তু সেটাই যেন কাঁটা হয়ে বিঁধবে সাথীকে। অফিসে চলে গেলেই ভালো হতো, অন্তত কাজে ডুবে থাকতো। তবে শক্তি নেই যে আর। তাতানা আজ তাকে নিঃশেষ করে দিয়েছে। অগত্যা একটাই তো যাওয়ার জায়গা, দমদম। স্টেশনে নেমে সাথী একা রিক্সা নিয়েছিল।
বাপের বাড়ি পৌঁছে যখন বেল বাজালো, শরীর প্রায় ছেড়ে গেছে। মনিকা নয়, সরমা এসেছে দরজা খুলতে। অবাক মুখে বলল, তুই হঠাৎ? ক্লান্ত গলায় স্বাতী বলল, কেন, আসতে নেই? তা কেন, তুই আজ অফিসে যাসনি? স্বাতী ভেতরে ঢুকল। চটি ছাড়তে ছাড়তে বলল, না, ছুটি নিয়েছি আজ। সরমা এসেছে পেছন পেছন, বলল, তা একা এলি যে? তিতলি কোথায়? বাড়িতে, প্রতীকের কাছে। মাকে আর প্রশ্নের অবকাশ না দিয়ে শটান নিজের ঘরটায় চলে গেল স্বাতী। শরীর ছেড়ে দিয়েছে সিঙ্গেল বেড খাটটায়। পিছনে পিছনে সরমা সেখানে হাজির, নিরীক্ষণ করছে মেয়েকে সন্দিগ্ধ চোখে। মার দৃষ্টিটা পছন্দ হচ্ছিল না স্বাতীর। অন্যদিকে চোখ ঘুরিয়ে জিজ্ঞাসা করল, বৌদি বাড়ি নেই? শ্যামবাজারে গেছে, এসব কেনাকাটা আছে। সরমা খাটে বসল, ভুরু কুচকে বলল, তোকে এরকম লাগছে কেন রে? কি হয়েছে তোর? কি আবার হবে, কিছু না। বললেই মানব? মুখটুকের কি দশা হয়েছে, চোখ যেন গর্তে ঢোকা। বড্ড টায়ার্ড লাগছে মা। স্বাতী কপাল টিপে ধরল। এখানে ঘণ্টাখানেক শুতে এসেছি। সরমা দৃষ্টি তবু স্থির, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর ক্রমশ। কথা বলতে গিয়ে গলা কাঁপছে। ঠিক করে বল তো কি হয়েছে? প্রতীকের সঙ্গে ঝগড়া করেছিস? না রে বাবা, না, প্রতীকের সঙ্গে কিছুই হয়নি। নো ফাইটিং, নাথিং। তাহলে? সরমা চোখে তাও অবিশ্বাস। অফিস ছুটি নিয়ে এই সময় একা একা রাজডাঙ্গা থেকে তুই দমদমে শুতে এলি? স্বাতী শব্দ করে হেসে উঠল। কতক্ষণ পর যে হাসছে। কেনই বা হাসলো? আদৌ হাসলো কি? বিছানায় একবার আলগা গড়িয়ে নিয়ে বলল, তুমি এরকম উকিলের মতো জেরা শুরু করলে কেন বলো তো? তোমার কাছে আসতে হলে আমাকে দিনক্ষণ ঠিক করে আসতে হবে। ছুটির দিন, উইকডে, প্রতীকের হাত ধরে, তিতলিকে ট্যাঁকে করে। সরমা তবুও ভুলবার পাত্রী নয়। ঝুঁকল সামান্য, চেপে ধরেছে মেয়ের কাঁধ। গম্ভীরভাবে বলল, তুই মিথ্যে বলছিস কুকু, আমার কাছে কিছু লুকোচ্ছিস। সাথে নিষ্পন্দ, এক হাতে চোখ ঢেকে শুয়ে রইল কিছুক্ষণ, অথবা অনন্তকাল। সরমা হাত রেখেছে মেয়ের মাথায়, নরম গলায় বলল, আমাকে খুলে বল তো, প্রতীকের সঙ্গে কোনো গন্ডগোল নয় বলছিস, এদিকে। বলতে বলতে হঠাৎ চমকালো কেন সরমা? বিদ্যুৎ ঝলকের মতো মেয়ের অতীতটা কি ঝলসে উঠেছে মাথায়? তবে কি? স্বাতীও ঠিক তখনই বালিশ ছেড়ে মুখ গুজে দিয়েছে মায়ের কোলে। হু হু করে কেঁদে উঠল। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে গোটা শরীর। সরমা অনুচ্চ স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তাতানের? খানিক কাঁদতে পেরে স্বাতী যেন একটু হালকা এবার। তবে কি এখানে সে কাঁদতে এসেছিল? এত কান্না জমেছিল বুকে। আরো শান্ত হওয়ার পর মাথা তুলল স্বাতী, আঁচলে মুছল চোখ নাক, কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলল কয়েকটা। কথা বলতে গিয়ে তবুও হেঁচকি উঠছে। তাতানের আজ জন্মদিন ছিল মা। জানি, আমার মনে পড়েছে। ওকে দেখতে খড়দায় গিয়েছিলাম। সরমার ভুরু জড়ো। তোর সঙ্গে দেখা করতে দেয়নি? সাথে একটা বড় শ্বাস ফেলল। না মা, তাতানি আমার সামনে থেকে চলে গেল। মিথ্যেবাদী বলল আমায়। আমি নাকি ওকে ভালোবাসি না। আবার আমি বিয়ে করেছি তো তাই।
আবার আমার মেয়ে হয়েছে তাই। এসব তো শেখানো কথা, ওই নিয়ে মন খারাপ করিস না। সরমা মেয়ের মাথায় হাত বোলাচ্ছে। বড় হলে ছেলে ঠিক বুঝে যাবে বাপ কি চিজ, জানতেও পারবে কি ব্যবহারটা করেছিল, কেন মা থাকতে পারেনি। পারবে বুঝতে বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে ভাবিস না। সরমা মেয়ের মাথা থেকে হাত সরালো। তবে একটা কথা বলি খুকু, আজ কিন্তু খর্দা যাওয়াটা তোমার ঠিক হয়নি। না গেলে তাতানকে দেখবো কি করে? ওরা যে আর কোথাও ছেলেটাকে আনলো না। তবুও ভুলে যেও না, তুমি এখন প্রতীকের বউ। ল্যাল ল্যাল করে আগে শ্বশুর বাড়িতে যাওয়া তোমার শোভা পায় না, ছেলেকে দেখতে হলেও না। কি যে তুমি বলো না মা। আমি ঠিকই বলি, প্রতীকের মনে আঘাত লাগতে পারে এমন কিছু করা তোমার উচিত নয়। সরমার চোখ সরু হলো। আজ যে খর্দায় গেলি প্রতীক জানে? স্বাতীর চোখে একটা দৃশ্য ভেসে উঠল। কাল সন্ধে স্বাতী শপিং ব্যাগ নিয়ে ফিরেছে। তিতলি ঘাটছে ব্যাগ, দেখছে কি এনেছে মা। স্বাতী মিষ্টি মুখেই তিতলিকে বলল, ওরকম করো না সোনা, জামা কাপড়গুলোর ভাঁজ নষ্ট হয়ে যাবে। প্রতীক ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই ধমক ছুড়ল মেয়েকে, তিতলি ওখান থেকে সরে এসো। তিতলি তবুও নাছোড়, মাকে জিজ্ঞেস করল, এগুলো কার জন্য মা? পাপু দাদার? হুম, তোমার আর একটা দাদার, তাতান দাদার। সে কে মা? আমি তো তাকে দেখিনি। দেখাবো খন, তোমাকে একদিন তার কাছে নিয়ে যাব, কিংবা তাকেও এখানে আনতে পারি। তখন হঠাৎ প্রতীকের গলা উড়ে এলো, বাচ্চাদের আজে বাজে প্রতিশ্রুতি দিয়ে ভোলাতে নেই স্বাতী। আজে বাজে কেন হবে? তিতলিকে একদিন তাতানের কাছে নিয়ে যেতেই পারি। প্রতীক কেমন অদ্ভুত চোখে তাকালো তখন। কি ছিল প্রতীকের ওই দৃষ্টিতে? বিরক্তি, উপহাস, নাকি অসম্মতি? তুমি ছেলের কাছে যাবে যাও, আমার মেয়েকে নিয়ে টানাটানি কেন? এমনই কিছু। ওই দৃষ্টিতে যে বিন্দু মাত্র খুশি ছিল না, এইটুকু তো পড়তে পেরেছিল স্বাতী। সরমা আবার খোঁচাচ্ছে, কি রে চুপ কেন? প্রতীকের মত নিসনি? স্বাতী জানলা দিয়ে বাইরে তাকালো। আবার ব্যক্তিগত ব্যাপারে ওর মতের কি প্রয়োজন মা? বলছিস কি তুই? সরমা যেন শিউরে উঠেছে। মেয়েদের অত ব্যক্তিগত ব্যাপার থাকতে নেই, থাকলেও সেটা স্বামীকে বাদ দিয়ে নয়। এর জন্যই না তোকে একবার ভুগতে হয়েছে। উপদেশ তো নয়, ফুটন্ত শীষের গোলা, টপ টপ ঢুকে যাচ্ছে মস্তিষ্কের কোষে, ছড়িয়ে পড়ছে শিরা উপশিরায়। বহুকাল পর সেই পুরনো অনুভূতিটা ফিরে আসছে আবার। গৌতম তাড়িয়ে দেওয়ার পর যে সময়টুকু এ বাড়িতে ছিল, প্রত্যেক দিন এই অনুভূতি আচ্ছন্ন করে রাখত মনটাকে, শরীরটাকেও। তখন মাঝে মাঝে চোটপাট করত স্বাতী। আজ কিন্তু কিছুই বলল না। আদিকালের সংস্কার যতই মাকে আচ্ছন্ন করে রাখুক, তার উদ্বেগটা তো নিখাদ, আর সেটা মেয়েকে ভালোবাসে বলেই। মায়ের আঁকড়ে থাকা বিশ্বাসে আঘাত হেনে স্বাতীর লাভই বা কি? প্রতীকের মতো আধুনিকামনা মানুষ এখনো পুরুষালী অহং ত্যাগ করতে পারল না, সেখানে সরমা দেবীকে বদলাতে চাওয়া কি নিছক হাস্যকর নয়? স্বাতী দু হাতে মুখ তুলে বলল, হয়েছে হয়েছে, তোমার জ্ঞানের ঝাঁপি এবার বন্ধ করো তো, একটু চা করো। সঙ্গে কিছু খাবি? অমলেট টমলেট? না, দুখানা বিস্কুট দিতে পারো। সরমা চলে গেল। আবার শুয়ে পড়ল স্বাতী। চোখ বুজেছে।
মাথার টিপটিপ ভাবটা একটু কমেছে যেন। এই ঘর, এই ছোটবেলাকার ঘরটায় এমন এক প্রশান্তি মেলে। কি রে খুকু, ঘুমিয়ে পড়লি নাকি? স্বাতী নড়ে উঠল। না, চোখটা সামান্য লেগে গিয়েছিল। মেয়ের হাতে কাপ প্লেট ধরিয়ে দিল সরমা। ফের বসেছে খাটে। বলল, তুই যখন এসেই পড়েছিস, একটা কাজ সেরে যাবি। চায় বিস্কুটটা ডুবিয়ে মুখে পুরল স্বাতী। কি গো? বাড়ির ব্যাপারে তোর কি সই লাগবে তুই তো জানিস। কাগজটা আমার কাছে রাখা আছে, তুই আজই ঝামেলাটা চুকিয়ে ফেলতে পারিস। আজই? প্রস্তাবটা ধক করে লাগলো স্বাতীর বুকে। দাদা রোববার যাবে না? সে নয় যাবে, গল্পগাছা করে আসবে। জামাইয়ের সামনেই শৈশাবুদের কি দরকার, ভালো দেখায় না। একটা বরফের স্রোত স্বাতীর শির দ্বারা বেয়ে নেমে গেল। দাদা তো তাকে বঞ্চিত করার জন্য ব্যস্ত। এখন তো দেখা যাচ্ছে উৎসাহটা মাতৃদেবীরও কম নয়। না রে স্বাতী, এই ঘরটুকুও তোর আর রইল না। দীর্ঘশ্বাস গোপন করে স্বাতী বলল, যাও নিয়ে এসো। সই করে উঠে পড়ল স্বাতী। বাথরুমে গিয়ে মুখে জলের ঝাপটা দিল খানিক। ভেতরের তাপ যতটুকু প্রশমিত হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিল চটপট। সরমা জিজ্ঞেস করল, এক্ষুনি যাচ্ছিস? হ্যাঁ মা। আর একটু বস, মনিকা ফিরুক। না মা। স্বাতী অল্প হাসল। প্রতীককে সত্যিই জানিয়ে আসা হয়নি। এই মিথ্যেটুকুর পর মা আর একটুও থাকতে বলবে না, জানে স্বাতী। চৌকাঠ পার হয়ে তবু ফিরল মায়ের দিকে। চিৎকার করে বলল, তোমার মেয়ের প্রাণ খুলে কাঁদার একটা মাত্র জায়গা ছিল মা, নিজের জন্য, একেবারে নিজের জন্য। সেটুকুও আজ থেকে রইল না। একটা শব্দও ফুটল না স্বাতীর গলায়। বাসেই ব্যাগ থেকে ছাতা বের করে নিয়েছিল স্বাতী। নেমে টের পেল ভালো মতোই এসে গেছে বৃষ্টি। সকালে ঝকঝকে দিনটা বিকেল থেকেই ক্রমশ মলিন হচ্ছিল। এখন তো গোটা আকাশটাই মেঘের দখলে। আবহাওয়া অফিসের ভয় দেখানোটা সার্থক। বোধহয় শুরু হয়ে গেল বছরের প্রথম ভারী বর্ষণ। ছাতা খুলতে খুলতে স্বাতী রাস্তা পার হলো দ্রুত। ওপারে পৌঁছানোর আগেই চুপ করে নিভে গেছে আলো। লোডশেডিং মাঝে বেশ কমে গিয়েছিল, ইদানিং আবার হচ্ছে অল্প স্বল্প। হঠাৎ আলো নিভে গেলে এমন গাঢ় আঁধার লাগে। অবশ্য প্রথম কয়েক মিনিট, তারপর চোখ সয়ে যায়। জীবনের এটাই তো নিয়ম। ক্ষণিক থমকে দাঁড়িয়ে স্বাতী চতুর্দিকটা দেখল। বাস স্টপে একমাত্র চায়ের দোকান। মাথা বাঁচাতে সেখানে এখন লোক থই থই। ছোট এই লেডিস ছাতায় বৃষ্টি সামলে দেওয়া মুশকিল। ওখানেই আশ্রয় নেবে ঠেসে ঠুসে। এগোতে গিয়েও স্বাতী দাঁড়িয়ে পড়ল। আকাশের যা চেহারা, এখনই থামার সম্ভাবনা ক্ষীণ। কতক্ষণ অপেক্ষা করবে? এরপর বৃষ্টি যদি আরো বাড়ে? কি কপাল! রিক্সাওয়ালাগুলো আজ হাওয়া মারল। যাক গে, মরুক গে। দ্রুত পা চালিয়ে বাড়ি পৌঁছে গেলেই তো স্বস্তি। কতটুকুই বা রাস্তা? বড়জোর ৮-১০ মিনিট। একটু বেশি হয়তো ভিজবে, তা বাড়ি গিয়ে ভালো করে একটা স্নানই সেরে নেবে না হয়। একাদ্রা রিক্সা অবশ্য এসে যেতেও পারে, ২-১ মিনিট দেখে নিলে হয়। তোলাচল কাটিয়ে স্বাতী হাঁটাই শুরু করলো। আবছায়া মারিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে ২-১টা প্রাইভেট কার। তাদের হেডলাইটের আলোয় ঝলসে উঠছে পথঘাট। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে আকাশ ফালা ফালা।
চকিতে আলো দেখিয়ে পরক্ষণে বাড়িয়ে দিচ্ছে আঁধার। বাতাস বইছে এলোমেলো, ছাতা খুলে রাখাই প্রাণান্ত, উল্টে যাচ্ছে হাওয়ায়। স্বাতী হাঁটার গতি বাড়ালো। বৃষ্টি আরও তেজি হওয়ার আগে পৌঁছতেই হবে বাড়ি। আর বেশি দূরেও তো নয়, বাদিকে ঘুরে আর একটু গিয়ে মাঠটাকে অর্ধেক বেড় দিলেই তো তাদের আবাসন। কোনো ক্রমে ওইটুকু পেরোলেই শেষ রক্ষা হলো না। মাঠ অবধি পৌঁছানোর আগে আরও জোরে ঝাঁপিয়ে এসেছে বৃষ্টি। অন্ধকারে ঝুঁটি চেপে ঝরছে মুষলধারা। আকাশ ছেড়া বিদ্যুৎ হাসছে খলখল। ছাতার আর মূল্যই নেই। জলের ঝাপটায় ভিজে যাচ্ছে স্বাতীর সর্বাঙ্গ। কি তোড় রে বাবা বৃষ্টির! ধাক্কা দিয়ে বুঝি ফেলেই দেবে স্বাতীকে। অসহায় বোধ করছিল স্বাতী। আধো অন্ধকার আর আকাশ থেকে নেমে আসা অজস্র জলকণা ভেদ করে কিছুই যেন আর দেখা যাচ্ছে না। মাঠখানা গেল কোথায়? সে কি এসেছে মাঠ অবধি? ওই মাঠের কিনার বেয়ে না গেলে কি করে পৌঁছবে তার ঠিকানায়? কি যে করে সে এখন? দাঁড়িয়ে পড়বে, না চোখ কান বুজে হাঁটবে? শেষমেশ না জানি কোথায় গিয়ে থামবে। হঠাৎই প্রশ্ন বাজছে কানে, যেন বৃষ্টি শুধোচ্ছে, তোমার নাম কি মামনি? খুকু। খুকু? আদরের নাম নয়, পোশাকি নাম বলো। স্বাতী রায়? না না, সরকার। না, স্বাতী বসু। ঠিকানা কি তোমার? জবাব এলো না স্বাতীর ঠোঁটে। ভেজা হাতে প্রশ্নময় অন্ধকারকে ছুঁতে চাইল। বৃষ্টিধারা মেখে চলেছে গায়ে। সত্যিকারের কোনো ঠিকানা আছে কি তার? কখনো কি ছিল? এখন বুঝি আর সামনে নয়, শুধু পিছনে ফিরে হাঁটতে পারলেই সেখানে পৌঁছতে পারে স্বাতী। যে ঠিকানা হারায় না কখনো, যে ঠিকানা সত্য শুধু জন্ম মুহূর্ত। সামনেও এক নিশ্চিত ঠিকানা আছে বই কি, সব মানুষেরই থাকে। এমনকি চিরকাল নিশ্চিন্ত আশ্রয় খুঁজে খুঁজে ফেরা এ মানুষেরও, মৃত্যু। স্বাতী কি সেই ঠিকানার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকবে অনন্তকাল এই ঘনঘোর বর্ষায়? স্বাতী জানে না, স্বাতীরা জানে না। তবু ফের হাঁটা শুরু করলো স্বাতী, বৃষ্টি গায়ে মেখে, জল কাদা মারিয়ে। শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ঠিকানা নেই এর অন্তিম পর্ব। পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। যদি গল্প পাঠ আমার ভালো লাগে আপনাদের, তবে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন গল্প উপন্যাস নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।